এখানে আমরা সেই সুড়ঙ্গ দেখার জন্য যাচ্ছি। আসলে এই জায়গায় বেশিক্ষণ থাকা নিরাপদ না। এই জায়গাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা জৌলসপূর্ণ ছিল, কিন্তু অন্যান্য অংশে গাছপালা, পোকামাকড় এবং জরা জীর্ণতায় ভেঙে চুরে চুরমার হয়ে আছে। এটি সেই জায়গা যেখানে এই জমিদারের বংশধরের উপরে চলেছে একটা নির্মম সত্য ইতিহাস। সেটা হলো এই বড় ছেলে যে এই 10 আনা জমিদার বাড়ির হিস্সা ছিল, তাকে কিন্তু শত্রুতামূলকভাবে বিষ খাইয়ে হত্যা করা হয়, আর দায় চাপানো হয়, আপনারা ধারণা করুন তো কার উপরে? তার সতীসাধ্যী স্ত্রীর উপরে। আজকে আমরা চলে এসেছি ঝালকাঠির বিখ্যাত কীর্তি পাশা জমিদার বাড়িতে। আর জমিদারের পুত্রবধূর উপরে আসলে কি হয়েছিল, আর কিভাবেই বা এই জমিদার বাড়িটা এখানে এলো, সে সকল গল্প নিয়েই থাকছে আমাদের আজকের এই ভিডিও। তাহলে চলুন না শুরু করি আজকের ভিডিও। বন্ধুরা, অবশেষে আমরা কীর্তিপাশা জমিদার বাড়িতে চলে এসেছি। বাংলাদেশে যতগুলো ভুতুরে জমিদার বাড়ি রয়েছে তার ভেতরে এই ঝালকাঠির কীর্তিপাশা জমিদার বাড়িটি অন্যতম একটি। এখানে আমরা কিভাবে আসলাম সেই বর্ণনা একটু পরে থাকছে। তার আগে চলুন এই জমিদার বাড়িটার পরতে পরতে কি রয়েছে সেটা একটু ঘুরে দেখি। এটা হচ্ছে জমিদার বাড়ির সামনের অংশ, যেটা সামনে থেকে আপনাদেরকে দেখালাম। পেছন থেকে দেখতে এরকমের। এবং দেখেন এদিকে সেই পুরনো আমলে বিশাল ফাউন্ডেশন দিয়ে এগুলো তৈরি করা হয়েছে, এগুলো আজও অবিকৃত অবস্থায় রয়েছে। আসলে এই পুরো জমিদার বাড়িটাই রহস্যে ঘেরা। ঠিক কতটা যে বড় এটা ছিল আর কতটা রহস্যের জাল যে এখানে ছিল, সেটা এই সময় এসে অনুমান করা সত্যি দুষ্কর। এখানের বাড়িঘরগুলো গাছপালার শেকড়ে একদম আবিষ্ট হয়ে গিয়েছে, অযত্নে অবহেলায় আজকে বর্তমানে এই অবস্থা। আর এদিকে নিচে আর একটা ভাঙা জমিদার বাড়ি আছে। এটা মূলত একসময় মন্দির ছিল, আজকে এইরকম জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। জমিদার বাড়ির আরো অনেক অংশ আছে, ওগুলো যেগুলো ভালো আছে ওগুলো কিন্তু বর্তমানে স্কুল হিসাবে ব্যবহৃত হয়। আমরা এখন জমিদার বাড়ির ছাদে রয়েছি। এখানে আসাটা খুব ঝুঁকিপূর্ণ, এবং এদিকে দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু ভাঙাচোরা, খুবই ঝুঁকিপূর্ণ অবস্থা, নিচে যেমনটা দেখতে পাচ্ছেন। আমরা এখন এখানকার সুড়ঙ্গ দেখার জন্য যাচ্ছি, কারণ এখানের সুড়ঙ্গ খুবই রহস্যময়। আসলে দেখি এখানে সুড়ঙ্গের ভেতরে কি আছে। স্থানীয় দুটো ছেলে আছে। তোমাদের নাম বাবা? আমার নাম রোহান। রোহান। তোমার নাম? আমার নাম সাগর। সাগর। চলো বাবা আমরা যাই দেখি। যাও যাও যাও। আমরা আসলে ঝুঁকিপূর্ণ পথ ধরে ধরে নামছি এখন। অবশেষে আমরা নেমে আসলাম। এই যে এখানে সেই সুড়ঙ্গ দেখেন, খুবই ভয়ঙ্কর অবস্থা। ফোনে লাইট জ্বালাতে হবে না। এখানে আমরা সেই সুড়ঙ্গ দেখার জন্য যাচ্ছি। এই জায়গাগুলো খুবই অন্ধকার, কুটকুটা অন্ধকার, কিছুই দেখা যায় না। লাইট জ্বালিয়ে আমরা তারপর প্রবেশ করছি। যেমনটা দেখতে পাচ্ছেন এই যে এখানে সেই সুড়ঙ্গ দেখেন, আজকে একটা জরাজীর্ণ ঘর। এটা দম বন্ধ অবস্থা তৈরি হয়েছে। আসলে এই জায়গায় বেশিক্ষণ থাকা নিরাপদ না। স্থানীয়দের মতে এই জায়গায় রাতে ভূতের আড্ডা চলে, আর এই কারণে রাত্রিবেলা ভুলেও কেউ এখানে আসে না। মাঝে মাঝে তো এখানে ভূতের কান্নাও শোনা যায়। এদিকে দোতলা ভাঙাচোরা অংশ রয়েছে। পুরো বাড়িটাই তৎকালীন আমলের ব্রিটিশ নকশায় ডিজাইন করা রয়েছে, অর্থাৎ সেই আয়রন স্ট্রাকচারের বিল্ডিং। যদিও আজকে এর পুরোটাই একটা প্রকাণ্ড ধ্বংসস্তূপ। জমিদার বাড়িটি খুবই ঝুঁকিপূর্ণ। এই পাশের অংশ আসলে খুবই ভাঙাচোরা। এই পাশ থেকে একটা অংশ দেখা যায়। এগুলো একসময় জমিদার বাড়িরই অংশ ছিল। আজকে এগুলোকে সংস্কার করে এরকমের স্কুলের অংশ বানানো হয়েছে। এই বাড়িটা পুরাটাই পরিত্যক্ত, তবে এইগুলো ব্যবহার উপযোগী।
যার কারণে এখানে ব্যবহার করা হয়েছে। চলুন আমরা রহস্যময় এই সাইডটাতে যাই। এখানে দেখেন খুবই ঝুঁকিপূর্ণ, যদি একটু 19-20 হয়ে যায় তাহলে কিন্তু আপনারা একদম পগার পারে চলে যাবেন। তারপর আমরা দেখি একটা ঝুঁকি নিয়ে যাওয়া যায় কিনা। অবশ্য অনেক কষ্ট করে চলে আসলাম এখানে, আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় নাই। এখানে দেখেন অসাধারণ এটার ভিউ, এই গাছপালা দিয়ে একটা চমৎকার ভিউ তৈরি হয়েছে এখানে, এবং এটা প্রতিটা পরতে পরতে আপনারা রহস্যের গন্ধ খুঁজে পাবেন। জায়গাটা পুরাপুরি ভেঙে আজকে খান খান হয়ে গিয়েছে এবং খুবই ঝুঁকিপূর্ণ। পুরো বিল্ডিংটা সবই আয়রন স্ট্রাকচারের বিল্ডিং ছিল, কিন্তু সেই দেশভাগের পরে এগুলার সংস্কার না করার কারণে আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। ডালপালা গজিয়ে গিয়েছে বাড়িঘরের মধ্যে। দেখেন এখান দিয়ে উপরে ওঠার জায়গা ছিল, আজকে আপনারা উপরে উঠতে পারবেন, কিন্তু উঠে আর কিছু দেখতে পারবেন না। এখানে গাছ রয়েছে। আমরা কিন্তু সেই বিল্ডিং এর ছাদে চলে এসেছি, কিন্তু ছাদটা আর নাই, এখানে শুধু সিঁড়িটাই আছে। আর কালের সাক্ষী হিসাবে বটগাছ কিন্তু বিল্ডিংটা আঁকড়ে ধরে আছে। কি অবস্থা? আলহামদুলিল্লাহ। তো এর আগে কয়বার আসছো এই ভুতুরে জমিদার বাড়িতে? এর আগে আমি আসছি, প্রায় 10-15 বার মতো আসছি, যেহেতু জালকাঠি থাকা হয়েছে ওই সুবাদে আসা হয়েছে, এখানে ঘুরে দেখা হয়েছে। আসলে সুন্দর একটা জায়গা, মনোরম পরিবেশ, ভাল লাগে। তাই, কিন্তু এখানকার এই যে সংস্কার না করার কারণে তো অবস্থা খুব খারাপ। আসলে আমরা জমিদার বাড়ি বলতে বুঝি একটা পুরনো জিনিস, তাই এই যে পুরনো জিনিসটা যদি সংস্কার করে ফেলায় তাহলে আসলে ওইভাবে জিনিসটা বোঝা যাবে না এবং ভালো লাগবে না, ও এনজয় করা যাবে না। এই জন্য এইভাবে রাখা আর কি। ও তাহলে সেই হিসাবে কিন্তু আমার মনে হয় তোমার কাছে ভালোই লাগে। হ্যাঁ, এটা আকৃষ্ট করে। জালকাঠির ভিতরে এটাই হচ্ছে একটা নাম করার মতো জায়গা, এখানে সবাই আসে, দূর দূরান্ত থেকে আসে মানুষ। তো ভাই না, তোমার কেমন লাগলো? আমার কাছেও পরিবেশটা আসলে খুবই রোমাঞ্চকর এবং একটা হরর যে একটা ফিল আছে এই জায়গাটায়। নিচে আমরা যখন গেলাম দম বন্ধ হয়ে গেছে। যখন গুহায় আমরা প্রবেশ করলাম তখন ওই যে মোমেন্টটা ছিল ওটা আসলেই একটা ভৌতিক পরিবেশের মতো ছিল। ওরা এখন নেমে যাচ্ছে। আসলে এই জায়গাগুলো প্রতিটাই ঝুঁকিপূর্ণ এবং খুবই জরাজীর্ণ। আসলে পুরনো জমিদার বাড়ির যে ফিল, তার পুরাটাই আপনারা এখানে আসলে পাবেন। এদিক থেকেও আপনারা জমিদার বাড়ির অনেক অংশ দেখতে পাবেন। পুরো জায়গাটাই রোমাঞ্চে ভরা। আপনারা যেদিকেই যাবেন সেদিকে একটা রোমাঞ্চ অনুভব করবেন। এবং প্রত্যেকটা জায়গায় জায়গায় দেখেন বাড়ির উপরে কিন্তু গাছপালা গজিয়ে গিয়েছে, এবং কোথায় সাপখোপ আছে এই ব্যাপারে আমরা শিওর না। এই জন্য অবশ্যই আপনারা সাবধানে থাকবেন, এখানে সাবধানে পাও ফেলবেন। এবং পুরো জায়গাটা সরকারি সংস্কারের অভাবে আজকে এতটাই জরাজীর্ণ যে যে কোনো সময় এটা ভেঙে চুরে ধ্বংস হয়ে যেতে পারে। অলরেডি ধ্বংস হয়ে গিয়েছে, তারপরও বড় কোনো দুর্ঘটনাও কিন্তু ঘটতে পারে। আমরা এখন দেখি এই পাশে আসলে কি আছে। এখানে আরেকটা রোমাঞ্চকর জায়গায় এসেছি, এদিক দিয়ে আবার উপরে ওঠা যায়। প্রতিটা জায়গায় রহস্যময়, রোমাঞ্চকর। আমরা আবার ঘুরে এদিকে চলে আসলাম। এখানে দেখেন জায়গায় জায়গায় বট গাছ হয়ে গিয়েছে। এখান দিয়ে আপনারা যেতে পারবেন। এই গাছটা কিন্তু কাটা, দেখেন এটা ধরে যদি আপনারা যান তাহলে কিন্তু ভয়ানক দুর্ঘটনা ঘটবে। তাই আসলে আপনাদেরকে অনেক সাবধানে যেতে হবে। আসলে অলমোস্ট জীবনটা হাতে নিয়ে এখন পার হলাম। আমরা অন্ধকারের মধ্যে এই জমিদার বাড়ির ভেতরে আবার চলে এসেছি। এদিকেও খুব সঙ্গীন অবস্থা, জায়গায় জায়গায় ভাঙা। এই যে দেখেন এখানে এই যে জায়গাটা দেখেন ভেঙে আছে। চৌকাঠ এগুলো কিন্তু তখনকার সময় চুরি করে নিয়ে যাওয়া হয়েছে, এখন আর কিছু অবশিষ্ট নেই। এখন যা দেখতে পাচ্ছেন সবই হচ্ছে এই বাড়ির কঙ্কাল। আমরা এখন আবার নিচের দিকে নেমে যাচ্ছি। এদিকে রোমহর্ষক একটা পরিবেশ। এটা হচ্ছে একদম বাড়ির সামনের দিকে আমরা চলে এসেছি। আমরা বাড়ির পেছনের অংশে চলে এসেছি। এদিক দিয়েও কিন্তু ডিজাইনটা অত্যন্ত চমৎকার বাড়িটার। একসময় এখানে অনেক রং রস জৌলস ছিল, আজকে সবই হারিয়ে গিয়েছে কালের গর্ভে। বাড়ির পাশের দিকে একটা পুকুর রয়েছে, যেটা বর্তমানে শ্যাওলা জমে রয়েছে। ও আচ্ছা, আপনাদেরকে তো বলাই হলো না আমরা এখানে কিভাবে এলাম।
আপনারা যদি বরিশাল শহর থেকে এখানে আসতে চান তাহলে আপনাদেরকে সবার আগে ঝালকাঠি শহরে আসতে হবে। আর বরিশাল থেকে ঝালকাঠি সদর পর্যন্ত বাস ভাড়া পড়বে জনপ্রতি 50 টাকা করে। আর সেখান থেকে আপনারা অটো রিক্সা কিংবা মাহেন্দ্রতে করে আবার চলে আসতে পারবেন এই কীর্তিপাশা জমিদার বাড়িতে। আর ঝালকাঠির কলেজ মোড় থেকে এই কীর্তিপাশা জমিদার বাড়ি পর্যন্ত জনপ্রতি অটো ভাড়া পড়বে মাত্র 20 টাকা করে। বন্ধুরা, আমরা এখন কমলাকান্দার নবীনচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ে চলে এসেছি। এইটা একসময় কিন্তু জমিদার বাড়িরই অংশ ছিল। এখন বর্তমানে এটাকে চমৎকারভাবে সজ্জিত করা হয়েছে, মানে সংস্কার করা হয়েছে। আগে কিন্তু এটাও জরাজীর্ণ অবস্থায় ছিল, বাট এটা সংস্কারের মধ্যে থাকার কারণে আজকে এই জায়গাটা খুবই সুন্দর রয়েছে এবং এটা স্কুল হিসাবে ব্যবহৃত হয়। এবং একসময় এটা জলসাঘর ছিল, এই অংশটা আর কি। আজকে যেটা স্কুল বিদ্যালয়, এটা ছিল জলসাঘরের অংশ। এটাও কিন্তু 100 বছর আগে সেই রেনেসাঁ স্টাইলে তৈরি করা হয়েছে এবং এগুলো দেশভাগের সময় এখানে যারা ছিল তারা কিন্তু সবাই চলে গিয়েছে এই জায়গাগুলো ছেড়ে। আর এই বালিকা বিদ্যালয়ের সামনেই রয়েছে সেই মঠটি। এটা এক সময় সেই জমিদারের পূজা অর্চনার জায়গা ছিল, এখানে এই সমস্ত পূজা অর্চনা হতো। মূলত জমিদার বাড়ির আমরা যে ভাঙা অংশটা দেখে আসলাম ওটা ছিল জমিদারের মূল অন্দর মহল। ওখানেই জমিদারের পুত্র এবং পুত্রবধূরা অবস্থান করত। আর এই যে স্কুলের অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই জমিদারের প্রশাসনিক কাজে ব্যবহৃত হতো। আর তার পাশাপাশি এখানে জলসা ঘরও ছিল। এটা ছিল সেই পুরনো মঠটা। বর্তমানে এই ছোট দুটো মন্দির বাদেও এখানে একটি নাট মন্দিরও ছিল। তবে সংস্কারের অভাবে কোনটা আসলে কি ছিল তা বলা খুবই মুশকিল। আর এই পাশেও মন্দিরেরই দুটো অংশ রয়েছে, বর্তমানে সবই জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। চলুন তাহলে আমরা একটু ভেতরের দিকে প্রবেশ করি। এই নবীনচন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ের ভেতরের দিকে জমিদার বাড়ির আরও কিছু অংশ রয়েছে যেগুলো আরও সুন্দর। এবং এখানে ঢুকি আপনাদের চোখে পড়বে চমৎকার একটা দেয়াল। এটা জমিদার বাড়িরই একটা অংশ ছিল এবং জমিদার বাড়ির যতগুলো কক্ষ আমরা দেখলাম এখন পর্যন্ত এইটাই সবচেয়ে সুন্দর জায়গা। এবং এর ভেতরে দেখেন জায়গায় জায়গায় কিন্তু চমৎকার কুলঙ্গি ছিল। আসলে এটা একটা বড় জলসা ঘর ছিল এবং এখানে কিন্তু এই যে পুঁতি রাখা হতো আলোকসজ্জার জন্য। আজকে এই ছাদগুলো সব ভেঙে গিয়েছে এবং এটা জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। সংস্কারের অভাবে বর্তমানে এই রূপ ধারণ করেছে আসলে। তখন উপর থেকে দেখিয়েছিলাম, এদিকেও জমিদার বাড়ির অংশ আছে। আর এই যে হলুদ বিল্ডিং যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু নতুন করে বানানো হয়েছে। এটা স্কুলের পেছনের অংশ, বাইরে থেকে বোঝাই যাবে না এরকম একটা চমৎকার কারুকার্য মণ্ডিত জায়গা রয়েছে। একসময় এটাই ছিল জমিদারের জলসা ঘর। উনিশ শতকের শেষের দিকে বিক্রমপুরের রাজা রামগুপ্ত সেন এই এলাকায় এসেছিলেন এবং তার এই এলাকাটা দেখে খুবই ভালো লেগে যায় এবং তিনি সিদ্ধান্ত নেন তার 2 ছেলের জন্য 2টো জমিদার বাড়ি বানাবেন। এবং যেমন চিন্তা তেমন কাজ, তিনি বড় ছেলের জন্য বানালেন 10 আনা হিস্সা জমিদার বাড়ি এবং ছোট ছেলের জন্য 6 আনা হিস্সা জমিদার বাড়ি। এবং সেই বাড়িরই এই 10 আনা হিস্সাটা কিন্তু আজও অবিকৃত অবস্থায় আছে, কিন্তু সেই 6 আনা হিস্সা কিন্তু কালের গর্ভে বিলীন হয়ে গিয়েছে। এটি সেই জায়গা যেখানে এই জমিদারের বংশধরের উপরে চলেছে একটা নির্মম সত্য ইতিহাস। সেটা হলো এই বড় ছেলে যে এই 10 আনা জমিদার বাড়ির হিস্সা ছিল তাকে কিন্তু শত্রুতামূলকভাবে বিষ খাইয়ে হত্যা করা হয় আর দায় চাপানো হয়। আপনারা ধারণা করুন তো কার উপরে? তার সতীসাধ্যী স্ত্রীর উপরে। আসলে তিনি সত্যি সতীসাধ্যী ছিলেন, কিন্তু তখনকার সময় সমাজ কিন্তু প্রথম দিকে সেটা বুঝতে পারেনি, তাকে অপবাদ দিয়েই গিয়েছে। পরবর্তীতে যখন তার স্বামীর চিতা জ্বালানো হয়, সেই চিতায় ঝাঁপ দিয়ে তার স্ত্রী ওখানেই আত্মহত্যা করে। জমিদারের ছেলে এবং তার স্ত্রী দুইজন যখন এই দুনিয়া থেকে চলে যায়, তারপর থেকে এই জমিদার বাড়িরও সব জৌলস হারিয়ে যায়। আর আজকে
এরকম জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। তবে তার আগে 47 সালে কিন্তু এখান থেকে যত উত্তরসূরি ছিল তারা সবাই কলকাতায় পাড়ি জমিয়েছে, যার কারণে আজকে এটা সরকারের অধীনে রয়েছে। যেমনটা আপনারা দেখেছেন, সরকার কিন্তু কিছু কিছু জায়গায় সুন্দরভাবে বিদ্যালয় নির্মাণ করেছে, আর কিছু কিছু জায়গা এরকমের জরাজীর্ণ পরিত্যক্ত করে রয়েছে। এবং জমিদার বাড়ির সবচেয়ে ভালো যে অংশটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু এটার মধ্যে এখনও একটু আর্টিস্টিক লুক রয়েছে। আসলে এই জায়গাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা জৌলসপূর্ণ ছিল। কিন্তু অন্য অন্য অংশে গাছপালা, পোকা মাকড় এবং জরাজীর্ণতায় ভেঙে চুরে চুরমার হয়ে আছে, কিন্তু এই জায়গা এখনো জৌলস নিয়ে দাঁড়িয়ে আছে, যার কারণে বোঝাই যাচ্ছে যে ওই জায়গাগুলো একসময় কিন্তু এরকমই জৌলসপূর্ণ ছিল, আর আজকে তার কিছুই নেই। বন্ধুরা, কীর্তিপাশা জমিদার বাড়িটা আমরা দেখলাম, আপনাদেরকেও দেখালাম, আর এখানকার ইতিহাসও জানার চেষ্টা করলাম। তার সাথে সাথে জানলাম এখানকার জমিদারের করুণ ইতিহাস। সুতরাং ঝালকাঠি ভ্রমণের আজকের পর্ব থেকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ বাংলাদেশের অন্য কোনো জায়গা থেকে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।